গুড মর্নিং। একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের স্নেহের ছাত্ররা, আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের কিন্তু অনেকগুলো ক্লাস হয়ে গেছে। সেই ক্লাসে কিন্তু অল্প অল্প করে তোমাদের পড়ানো হয়েছে হিসাব বিজ্ঞানে, কিন্তু তুমি যদি সেগুলো একটু সমন্বয় করো দেখবে যে পড়া কিন্তু অনেকগুলো হয়ে গেছে। আমি আশা করছি তোমরা যা যা পড়িয়েছি সমস্ত পড়া তুমি পড়ে ফেলেছো এবং লিখে ফেলেছো। যদি যেদিনের পড়া সেদিন তুমি করে ফেলো তাহলে তোমার একটা খুব প্রেশার পড়বে না, কারণ আস্তে আস্তে কিন্তু পড়ার মাত্রাটা বেড়ে যাবে। আর আমি যেগুলো পড়িয়েছি সেগুলো যদি তুমি একটু পড়ে থাকো তাহলে পরবর্তীতে আমি যে ক্লাসগুলো নেব তোমার জন্য সহজ হবে। তাই আমি তোমাদেরকে বলছি তোমরা প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ে ফেলো। এই কয়েকদিন যা পড়ানো হয়েছে তার উপর ভিত্তি করে আমি একটা সৃজনশীল প্রশ্ন আজকে আমি দেখাবো, এবং আজকে শুধু না, পরবর্তীতে আরও যে ক্লাস হবে অন্য সময় আমি পরবর্তী ক্লাসগুলোতে আমি বিভিন্ন সৃজনশীল প্রশ্ন দেখাবো। তবে আজকে তোমাদের দেখাচ্ছি এই জন্য যে যাতে তোমরা কিছুটা বুঝতে পারো কিরকম প্রশ্ন হতে পারে। দেখো এখানে কি বলেছে, দেখো জনাব হাফিজ আহ, জনাব হাফিজ 2016 সালের 1 জুলাই 7,50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তার অন্যান্য ঘটনাগুলো নিম্নরূপ। জুলাই 2, অফিসের জন্য মাসিক 30,000 টাকায় একটি বাড়ি ভাড়া করেন। জুলাই 4, ভাড়া বাবদ প্রদান 60,000 টাকা। 7 তারিখ, রাহাতের কাছ থেকে নগদে পণ্য ক্রয় 2,20,000 টাকা। জুলাই 12, ক্রয়কৃত পণ্য আনার খরচ প্রদান 15,000 টাকা। জুলাই 15, বেলালের কাছে পণ্য বিক্রয় 3,50,000 টাকা। জুলাই 20, ব্যবসায়ের হিসাব রাখার জন্য মাসিক 40,000 টাকা বেতনে একজন হিসাবরক্ষক নিয়োগ দেওয়া হলো। 25 তারিখ, নগদে পণ্য বিক্রয় 2,20,000 টাকা। 30 তারিখ, বেতন প্রদান 30,000 টাকা। এই যে এখানে অনেকগুলো এন্ট্রি দেওয়া আছে, 1 তারিখের, 2 তারিখের, 7 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 25 তারিখ, 30 তারিখ, এগুলো কি? যদি আমি প্রথম দিকের পড়ার প্রথম দিক দিয়ে তাকাই, বা একটু আগের পড়াটা যদি একটু আগে যেটা পড়েছি সেটা যদি একটু চিন্তা করার চেষ্টা করি, সেটার উপর ভিত্তি করলে বলা যায় সবগুলা কিন্তু ঘটনা। সবগুলা কি ঘটনা? আচ্ছা, সবগুলো একটা ঘটনা। পরে সেখান থেকে কোনোটা, সেই ঘটনা থেকে যেগুলো নাকি আর্থিক অবস্থা পরিবর্তন ঘটবে সেগুলো লেনদেন, আর যেগুলোর আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটবে না সেগুলো লেনদেন হবে না। তার মানে এইখানে যেগুলো আছে 1, 2, 4, 7, 12, 15, 20, 25, 30, এগুলো কিন্তু সবগুলা ঘটনা। এটা তো তোমরা বুঝতে পেরেছো, এটা কিন্তু প্রথম দিকে আমি ক্লাসগুলোতে আমি বলেছি এগুলো। আচ্ছা, এই যে তোমার ঘটনাগুলো যা দেওয়া আছে সেখান থেকে কি করতে বলেছে, দেখো কতে লেনদেন নয় এমন ঘটনার টাকার পরিমাণ নির্ণয় করো, মানে যেগুলো লেনদেন নয় আর মোট টাকার পরিমাণ নির্ণয় করতে হবে। 1, 4, 7, 15 ও 25 তারিখের লেনদেনগুলোর হিসাব খাত ও শ্রেণীবিভাগ নির্ণয় করো। আর গ, জুলাই মাসের শেষে হাফিজের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। জুলাই মাসের শেষে হাফিজের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। তাহলে কি দাঁড়াচ্ছে, কি নির্ণয় করতে হবে, যে ঘটনাগুলো দেওয়া আছে সেখান থেকে কতে যেটা লেনদেন নয় তার মোট পরিমাণ আর কিছু তারিখ উল্লেখ করে দিয়েছে, সেই তারিখগুলো দিয়ে হিসাব খাত ও শ্রেণীবিভাগ আমরা নির্ণয় করব। আর জুলাই মাস শেষে হাফিজের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করব। আচ্ছা, তাহলে আমরা দেখি কিভাবে আমরা করলাম। লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ নির্ণয়। দেখো, অফিসের জন্য বাড়ি ভাড়া নেওয়া, মানে বাড়ি ভাড়া নিয়েছে 30,000 টাকা, আর হিসাব রক্ষকের জন্য কর্মচারী নিয়োগ 40,000 টাকা, মোট হলো কত, 70,000 টাকা। লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ নির্ণয়। আচ্ছা দেখো, 2 তারিখে যেটা আছে, অফিসের জন্য মাসিক 30,000 টাকায় একটি বাড়ি ভাড়া করেন। একটি বাড়ি ভাড়া করেছে 30,000 টাকায় 2 তারিখে, তাহলে সেটা কিন্তু লেনদেন নয়। আমরা যদি কোনো কোনো প্রতিষ্ঠান ব্যবসার জন্য একটা যদি গিয়ে বলি যে 30,000 টাকায় বাড়ি ভাড়াটা করলাম, আমি কিন্তু টাকা পেমেন্ট করিনি, তখন তাদের মধ্যে একটা মৌখিকভাবে কথা হলো 30,000 টাকায়, পরে চুক্তি হবে, পরে হয়তো বা টাকা আমরা পেমেন্ট করব। তাহলে কি সেটা কিন্তু একটা বাড়ি ভাড়া করেন, তার মানে সেটা কিন্তু কোনো লেনদেন নয়। এবং দেখো 20 তারিখে যেটা আছে, ব্যবসায়ের হিসাব রাখার জন্য মাসিক 40,000 টাকা বেতনে একজন হিসাবরক্ষক নিয়োগ দেওয়া হলো, মানে নিয়োগ দিয়েছে, একজন হিসাবরক্ষক নিয়োগ দিয়েছে ব্যবসা বিভিন্ন হিসাব রাখার জন্য কত টাকায়, 40,000 টাকা বেতনে, মানে নিয়োগ দিয়েছে কিন্তু কোনো টাকা তখনও
পরিশোধ করা হয়নি বা দেয়নি, এটাও কিন্তু ঘটনা, কিন্তু লেনদেন নয়। আর 2 তারিখও কিন্তু একটা ঘটনা, কিন্তু কোনো লেনদেন নয়। তাই দেখো, অফিসের জন্য বাড়ি ভাড়া নেওয়া হলো, বাড়ি ভাড়া নেওয়া কত, 30,000 টাকা। আর হিসাব রক্ষকের জন্য কর্মচারী নিয়োগ 40,000 টাকা, মোট হলো 70,000 টাকা। তোমাকে খেয়াল করতে হবে, আগে যেগুলো করে বলেছিলাম কোনগুলো লেনদেন কোনগুলো লেনদেন নয়, আগে ক্লাসগুলোতে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে লেনদেন, যেগুলো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে না সেগুলো লেনদেন নয়। কারণ 2 তারিখ এবং 20 তারিখ যেটা আছে সেখানে কিন্তু আর্থিক অবস্থায় কোনো পরিবর্তন ঘটেনি, তাই মোট লেনদেন নয়, এমন মোট টাকার পরিমাণ হচ্ছে 70,000 টাকা, 70,000 টাকা। আচ্ছা, তারপরে যেটা হিসাব খাত নির্ণয় ও শ্রেণী বিভাগ। আচ্ছা, তারিখ আছে, কোন কোন তারিখের, 1 তারিখ, 4 তারিখ, 7 তারিখ, 15 তারিখ, 25 তারিখ। এটা কিন্তু 9, 10 করে আসছো, 9, 10 করে আসছো, কিন্তু তারপরেও কিন্তু এখানে তোমাদের এটা করতে হবে। 1 তারিখে কি আছে, নগদ 7,50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। নগদ 7,50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। হিসাব খাত বা সংশ্লিষ্ট হিসাব, সংশ্লিষ্ট হিসাব, এখানে হিসাব খাত, তাহলে কি হবে, নগদান হিসাব, মূলধন হিসাব। নগদান হিসাব আর শ্রেণী বিভাগ কি হবে, নগদান হিসাব সম্পদ, আর মূলধন হিসাব মালিকানা সত্ত্ব হিসাব। নগদান হিসাব সম্পদ হিসাব, আর মূলধন হিসাব মালিকানা সত্ত্ব হিসাব। আচ্ছা, হলো একটা। 4 তারিখ কি আছে, ভাড়া বাবদ প্রদান করেন 60,000 টাকা। ভাড়া হিসাব, নগদান হিসাব, ভাড়া হিসাব, নগদান হিসাব, এটা হলো হিসাব খাত বা সংশ্লিষ্ট হিসাব যেটা আর কি। সেখানে ভাড়া হিসাবটা হচ্ছে ব্যয় হিসাব, আর নগদান হিসাবটা হচ্ছে সম্পদ হিসাব। ভাড়া হিসাবটা ব্যয় হিসাব, নগদান হিসাবটা সম্পদ হিসাব। আর 7 তারিখ, রাহাতের কাছে নগদে পণ্য ক্রয় 2,20,000 টাকা। রাহাতের কাছে নগদে পণ্য ক্রয় 2,20,000 টাকা। তাহলে কি হলো, ক্রয় হিসাব, ক্রয় হিসাব, নগদান হিসাব। ক্রয় হিসাবটা হচ্ছে ব্যয় হিসাব, এই ক্রয় হিসাব আর নগদান হিসাব এটা কিন্তু সংশ্লিষ্ট হিসাব বা এটা কি হিসাব খাত, এটা কিন্তু হিসাব খাত। তাহলে ক্রয় হিসাব, নগদান হিসাব, হিসাব খাত। ক্রয় হিসাবটা হচ্ছে ব্যয় হিসাব, আর নগদান হিসাবটা হচ্ছে সম্পদ হিসাব। আচ্ছা, ক্রয় হিসাবটা হচ্ছে ব্যয় হিসাব, নগদান হিসাবটা হচ্ছে সম্পদ হিসাব। আচ্ছা, তা 15 তারিখ যেটা আছে সেটা কি, বেলালের কাছে পণ্য বিক্রয় 3,50,000 টাকা। এখানে বেলাল, এখানে কিন্তু যেহেতু কোনো মানে নগদের কথা উল্লেখ নেই, কিন্তু নাম উল্লেখ আছে, তার মানে কি এটা বাকিতে বা ধারে। কারণ বেলাল একজন তাহলে কি দেনাদার বা প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব। হ্যাঁ, প্রাপ্য হিসাব আর বিক্রয় হিসাব। হ্যাঁ, প্রাপ্য হিসাব বা বিক্রয় হিসাব। প্রাপ্য হিসাব হচ্ছে সম্পদ, আর বিক্রয় হিসাব হচ্ছে আয়। প্রাপ্য হিসাব হচ্ছে সম্পদ, আর বিক্রয় হিসাব হচ্ছে আয়। এই যে প্রাপ্য হিসাব আর বিক্রয় হিসাব, এটা কিন্তু হিসাব খাত বা সংশ্লিষ্ট হিসাব। আচ্ছা, তারপর কি বলেছে, 25 তারিখ, নগদে পণ্য বিক্রয় 2,20,000 টাকা। নগদান হিসাব, এটা হলো হিসাব খাত বা সংশ্লিষ্ট হিসাব যেটা, নগদান হিসাব আর বিক্রয় হিসাব। নগদান হিসাব হচ্ছে সম্পদ, আর বিক্রয় হিসাব হচ্ছে আয়। নগদান হিসাব সম্পদ, বিক্রয় হিসাবটা হচ্ছে আয়। তাহলে দেখো, তোমাদের কিভাবে কোশ্চেন হতে পারে, এরকম তোমাকে দিয়ে দিল, লেনদেনগুলো দিয়ে দিল, মানে ঘটনা দিয়ে দিল, সেখান থেকে বলে দিল যে এই লেনদেনগুলো দিয়ে তুমি হিসাব খাত নির্ণয় করবে, বলতে পারো, শুধু আবার হিসাব খাতও বলতে পারে, হিসাব খাত নির্ণয় করো, শুধু হিসাব খাত এটুকু দিয়ে দিলে। আর এখানে বলেছে হিসাব খাত এবং তার শ্রেণী বিভাগ, এই শ্রেণী বিভাগ আমরা করে দিয়েছি। যেমন হিসাব খাত 1 তারিখে যেটা ছিল নগদান হিসাব, মূলধন হিসাব। নগদানটা হিসাবটা হচ্ছে সম্পদ হিসাব, মূলধন হিসাবটা হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। আর 4 তারিখে ভাড়া বাবদ প্রদান করেন 60,000 টাকা। তাহলে ভাড়া হিসাব, নগদান হিসাব, ভাড়াটা হচ্ছে ব্যয় হিসাব, নগদান হিসাবটা হচ্ছে সম্পদ হিসাব। রাহাতের কাছে নগদে পণ্য ক্রয়, রাহাতের কাছে নগদে পণ্য ক্রয়, তাহলে ক্রয় হিসাব, নগদান হিসাব, ক্রয় হিসাবটা হচ্ছে ব্যয় হিসাব, নগদান হিসাবটা হচ্ছে সম্পদ হিসাব। আর 15 তারিখ বেলালের কাছে পণ্য বিক্রয় 3,50,000 টাকা। প্রাপ্য হিসাব, বেলাল মানে দেনাদার, এখানে এটা সম্পদ, প্রাপ্য হিসাব এটা সম্পদ, আর বিক্রয় হিসাব আয়। আচ্ছা, এগুলি হিসাব খাত এবং হিসাবের শ্রেণী বিভাগ। আর নগদে পণ্য বিক্রয়, নগদান হিসাব, বিক্রয় হিসাব। নগদান হিসাবটা হচ্ছে সম্পদ, আর বিক্রয় হিসাবটা হচ্ছে আয়। তাহলে আমরা কিন্তু হিসাব খাত বা সংশ্লিষ্ট হিসাব যেগুলো আছে সেগুলো আমরা বের করলাম, এবং হিসাবের শ্রেণী বিভাগও কিন্তু আমরা বের করলাম। দেখো, এখানে যে লেনদেনগুলো দেওয়া আছে, মানে সরি, লেনদেন বলতে আমি এই জন্য বলছি যেগুলো দিয়ে নাকি আমি, যেমন সংশ্লিষ্ট হিসাব মানে দিয়ে দিয়েছে, হিসাব খাত এবং শ্রেণী বিভাগ নির্ণয় করতে বলেছে। এই যে ঘটনাগুলো থেকে যেগুলো লেনদেন, সেগুলো কিন্তু তারিখ উল্লেখ করে দিয়েছে। সবগুলো দেয়নি, যে তারিখগুলো উল্লেখ করে দিয়েছে সেই তারিখগুলো দিয়েই কিন্তু আমরা কাজ করেছি। 1 তারিখ, 4 তারিখ, 7 তারিখ, 15 তারিখ, 25 তারিখ, এখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে তারিখগুলো, এবং সেগুলো ঠিক মতো দেখেই করতে হবে। কারণ এখানে অনেক সময়
একটা বলে আরেকটা অনেকে দিয়ে দেয়, আরেকটা মানে অন্যভাবে তুমি করার চেষ্টা করবে না বা করবে না। আর অফিসের জন্য যেটা আছে 2 তারিখ এবং 20 তারিখ, এটা কোনো মানে এটা ঘটনা কিন্তু কোনো লেনদেন নয়। সবগুলোই তো ঘটনা, কিন্তু ওখানে কোন দুইটাতে 2 তারিখ এবং 20 তারিখে আর্থিক অবস্থায় কোনো পরিবর্তন ঘটায়নি। আচ্ছা, তারপরে গতে যেটা বলেছে জুলাই মাসের শেষে হাফিজের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। জুলাই মাসের শেষে হাফিজের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে দেখি জুলাই মাসের শেষে হাফিজের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়। আচ্ছা, এখানে কিভাবে দেখো, মূলধন কত ছিল 7,50,000 টাকা যোগ বিক্রয়, মূলধন যোগ বিক্রয়, বিক্রয় ছিল কত 3,50,000 আর 2,20,000। দেখো তুমি এই যে ঘটনাগুলোর মধ্যে রাহাতের ক্রয় বেলালের কাছে, এই যে বেলালের কাছে পণ্য বিক্রয় 15 তারিখ 3,50,000 টাকা এবং 25 তারিখ নগদে পণ্য বিক্রয় 2,20,000 টাকা। এই দুইটা যোগ হয়ে যাচ্ছে, মানে মূলধনের সাথে আয়টা যোগ করবো। এই বিক্রয়টা হচ্ছে কি আয়, তাহলে আমরা আয়টা যোগ করলাম একবারে, এখানে দেখিয়ে দিলাম 3,50,000 আর 2,20,000 মূলধনের সাথে বিক্রয়, মানে আয়টা যোগ করলাম 7,50,000 টাকার সাথে 5,70,000 টাকা যোগ করলাম, হয়ে গেল কত 13,20,000 টাকা, 13,20,000 টাকায়। এর থেকে বাদ খরচ সমূহ, এখানে ক্রয় পরিবহন আছে 15,000, পণ্য ক্রয় আছে 2,20,000 আর বেতন আছে 30,000। এটা হচ্ছে খরচ সমূহ বা ব্যয় সমূহ, খরচ যেগুলো আছে। আয় যেগুলো আছে, আয় থেকে খরচ যেগুলো আমরা বাদ দেব। মোট খরচ কত এখানে হলো 15,000, 2,20,000 আর 30,000, মোট খরচ হলো 2,65,000। তাহলে 13,20,000 টাকা থেকে 2,50,000 টাকা, 2,65,000 টাকা বাদ দেব। বাদ দিলে যেটা হয় সেটা হচ্ছে 10,55,000 টাকা। এটা হচ্ছে কি মালিকানা সত্ত্ব। তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কত দাঁড়ালো 10,55,000 টাকা। এখানে মনে রাখবে মালিকানা সত্ত্বের মধ্যে মূলধনের সাথে আয় যেগুলো আছে, আয় শুধু তো বিক্রয় আয় না, আবার এরকম হতে পারতো কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, বিনিয়োগের সুদ প্রাপ্তি, বিভিন্ন ধরনের প্রাপ্তি যেগুলো আছে, আয় যেগুলো, সেগুলো কি সেগুলো মূলধনের সাথে আমরা যোগ করব। যোগ করার পর খরচ বা ব্যয় যেগুলো হচ্ছে, খরচ যেগুলো হচ্ছে সেগুলো আবার যোগ করব। খরচগুলো যোগ করার পর, মূলধনের সাথে আয় যোগ করার পর এবং খরচগুলো যোগ করার পর সেই মোট খরচটা ওই মূলধনের সাথে অন্যান্য আয়গুলো যোগ করার পর যেটা হবে সেটা থেকে মোট খরচটা আমরা বাদ দিয়ে দেব। বাদ দিলে যেটা বের হবে সেটাই হবে মালিকানা সত্ত্ব। এখানে যেমন মালিকানা সত্ত্বের পরিমাণ বেরিয়েছে 10,55,000 টাকা। এখানে মূলধনের সাথে আয় বলতে বিক্রয় ছিল একটা নগদে এবং ধারে, সে দুটোই যোগ করেছি, হয়েছে 5,70,000 টাকা, আর মূলধন ছিল 7,50,000 টাকা। তাহলে মোট হয়ে গেল 13,20,000 টাকা, 13,20,000 টাকা। আচ্ছা, এর থেকে খরচ যেগুলো আছে, যেমন ক্রয় পরিবহন ছিল 15,000, পণ্য ক্রয় ছিল 2,20,000, বেতন ছিল 30,000। এই সবগুলা যোগ করার পর হলো 2,65,000। 13,20,000 টাকা থেকে 2,65,000 টাকা বাদ দিলাম, হলো কত 10,55,000 টাকা। এটা হচ্ছে মালিকানা সত্ত্ব। আমরা আমরা বের করব। তাহলে প্রথম হলো লেনদেন নয় এমন ঘটনা যেগুলো আছে, লেনদেন নয় ঘটনা থেকে যেগুলো লেনদেন নয় সেগুলো মোট পরিমাণটা আমরা বের করলাম। আচ্ছা, তারপর যে হিসাব খাত নির্ণয় করলাম এবং এর শ্রেণী বিভাগ করলাম এবং তারপর মালিকানা সত্ত্বের পরিমাণ আমরা বের করলাম। তাহলে প্রশ্নটা দেখো এরকম প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অ্যান্সার দেবে। তোমরা একইভাবে সৃজনশীল প্রশ্ন থাকবে এবং অ্যান্সার দিয়ে যাবে। এবং পরবর্তীতেও কিন্তু আমি এই ধরনেরই সৃজনশীল প্রশ্ন আমি আরো দুই একটা তোমাদের আমি দেখাবো, যাতে অন্তত পক্ষে তোমরা সেই জিনিসগুলো বুঝতে পারো, ভালো মতো বুঝতে পারো। এবং আমি চেষ্টা করবো অন্তত আরো একটা বা দুইটা কোশ্চেন দেখিয়ে তারপর নতুন একটা চ্যাপ্টার শুরু করার। আর নতুন চ্যাপ্টার আমি যখন যাব তার আগে যেটা এখন বলে দিলাম সেটা পরের চ্যাপ্টারটা একটু রিডিং দিয়ে রাখবে, যাতে তোমরা আমি যখন বলবো তখন যাতে ভালো মতো বুঝতে পারো বা তুমি সেগুলো আত্মস্থ করতে পারো। এই জন্য আমি আগে একটু করতে বলছি। যাই হোক, আমার মনে হয় তুমি যদি আগের আমার ক্লাসগুলো করে থাকো এবং পড়ে থাকো, তাহলে আজকে যেটা বললাম সেটা প্রশ্ন যেটা বললাম সেটা তোমাদের বুঝতে তেমন খুব একটা অসুবিধা হবে না। তবে মনোযোগ দিয়ে কোশ্চেনটা পড়তে হবে, তাহলে তোমরা সেই কোশ্চেনের অ্যান্সারগুলো দিতে পারবে। কারণ মনোযোগ যদি তুমি না দাও তাহলে কিন্তু ভালো মতো সেটা করতে পারবে না, বুঝতে পারবে না। আশা করি তোমরা অন্য আগের ক্লাসগুলোর সাথে সমন্বয় করে এটা দেখবে, তাহলে সেটা আরো ভালো মতো বুঝতে পারবে। যাই হোক, এগুলো বাসায় করবে এবং দেখবে। পরবর্তীতে আমি আরো দু একটা কোশ্চেন আমি দেখাবো। যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।